একটা ঘটনা পাঠাবো করে আর পাঠানো হয় না। তাই আজ সিদ্ধান্ত নিলাম লিখেই ফেলি সেই ভয়ঙ্কর সত্য ঘটনা। শরীরে 101 ডিগ্রি জ্বর নিয়ে রাত 2টার সময় লিখছি, অনেক কষ্ট করে। তাই আশা করব পড়ে শোনাবেন। ব্যস্ততার কারণে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই পড়ে শোনানোর অনুরোধ। আপনারা তো সবাই সাব্বিরজির ঘটনা অনেক পছন্দ করেন, আমিও পছন্দ করি। তাই আজ সাব্বিরজির মতো আরেকটা মানুষের ঘটনা শেয়ার করতে চাই, মাওলানা জুনায়েদ হুজুরের ঘটনা। আমি তার একান্ত শিষ্য বা ছাত্র বলতে পারেন। এই জীবনে অনেক ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হয়েছি আমি ওনার সাথেই, তাই আজ আপনাদেরও সাক্ষী করে রাখতে চাই। তাহলে চলুন শুরু করা যাক। সময়টা তখন শীতকাল। শীতের সকালে ঘন কুয়াশার মাঝে মাওলানা জুনায়েদ তার ঘরে জায়নামাজ বিছিয়ে হাতে তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করছেন। পাশে আধো নিভু নিভু একটি মোমবাতি। বোঝাই যাচ্ছে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। বলে রাখা ভালো, মাওলানা জুনায়েদ হুজুরের সাথে 7টি আলেম জিন থাকে। আমি আস্তে আস্তে মাওলানা জুনায়েদ হুজুরের রুমে প্রবেশ করলাম এবং তার সামনে বসলাম। বসার সাথে সাথেই তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন এবং বললেন, বুঝলে ইয়াসিন, আমার এই জীবনে অনেক রুকাইয়া করেছি, অনেক মানুষ ভালো হয়ে গিয়েছে, কিন্তু একটা রুকাইয়া করেছি যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি বললাম, হুজুর, কি সে ঘটনা? আমি শুনতে চাই। হুজুর বললেন, ঠিক আছে, শোনো তবে। এই বলে মাওলানা জুনায়েদ হুজুর তার ঘটনা বলতে শুরু করলেন। সময়টা ঠিক তখন ডিসেম্বর মাস। ভালোই শীত পড়েছে। আমি ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে জিকির করছি। এমন সময় একটা লোক এসে বলল, হুজুর, আমার বড় বিপদ, আমার মেয়েকে বাঁচান। হুজুর, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আমি বললাম, আপনি আগে শান্ত হয়ে বসুন এবং আস্তে আস্তে বলুন কি হয়েছে। লোকটি বলল, হুজুর, আমার মেয়ের বয়স 15 বছর। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়ি যাই আমার ভাইয়ের বিয়েতে। আমার বাড়ি জয়পুরহাটে 5 বিবিতে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বিয়ের দিন আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তন্ন তন্ন করে খোঁজার পরে গ্রামের শেষ দিকে পুকুরের মধ্যে তাকে পড়ে থাকতে দেখি। ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসি। জিজ্ঞেস করেছিলাম তার কি হয়েছে, কিন্তু সে বলতে পারেনি কিভাবে ওইখানে গিয়েছে। পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন গাজীপুরে ফিরে আসি তখন ওর অদ্ভুত আচরণ শুরু হয়ে যায়। প্রায় রাত 3টার দিকে হঠাৎ উঠে বসে এবং বিড়বিড় করে কি সব যেন বলে। তার রুম সবসময় অন্ধকার রাখে, গোসল করে না। আগে নামাজ পড়ত, এখন তাও পড়ে না। সারাক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় দেখা গেছে রাতে ওকে আর পাওয়া যায় না। সকালে বাড়ির ছাদে ট্যাঙ্কির ওপরে ওকে পড়ে থাকতে দেখা যায়। ওর মা ভয়ে শুধু কান্না করে। এসব ঘটনা 8 দিন ধরে ঘটছে। আমি এতটা গুরুত্ব দেইনি। মনে করেছিলাম হয়তোবা ঘুমের মধ্যে হাঁটার বদভ্যাস, তাই হয়েছে। আর আমি সারাদিন অফিসেই থাকি, অনেক সময় রাতেও নাইট ডিউটি করি, তাই ওর মা এসব বেশি লক্ষ্য করেছে। আমি খুব একটা আমলে নেইনি, কিন্তু গতকাল রাতের ঘটনা আমাকে বাধ্য করেছে। এইটুকু বলেই লোকটা চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটেছিল কাল রাতে? তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, গতকাল শুক্রবার হওয়ায় আমি বাসায় ছিলাম। মাঝরাতে আমি কড়মড় শব্দ শুনতে পাই আর মাছের কাঁচা গন্ধ পাই। তাই দেখার জন্য আমি আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হই। সেখানে পৌঁছে যা দেখি তা কোনো সুস্থ মানুষ
কখনো দেখতে চাইবে না। আমি দেখি আমার মেয়ে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং ফ্রিজে থাকা গরুর পা, নলির হাড় সে একেবারে খেয়ে ফেলছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, ভয় অজ্ঞান হয়ে যাই, এবং আমার চোখ খুলল ফজরের আজানের সময়। চোখ খুলে দেখি ডাইনিংয়ে আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার ছিল, এখনো সেই রকমই আছে। কোনো রক্তের বা মাছের গন্ধ নেই। আমি আর দেরি না করে সোজা আপনার কাছে চলে এসেছি। শুনেছি আপনি সব জিনভূত নিয়ে কাজ করেন, আমার মেয়েটাকে বাঁচান। এই ঘটনা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, আপনার এবং আপনার মেয়ের নাম কি? তিনি বললেন, আমার নাম রিফাত আর আমার মেয়ের নাম আয়েশা। আমি বললাম, ঠিক আছে, আজ আসরের পর আমি আপনাদের বাসায় যাব আপনার মেয়েকে দেখার জন্য। আর ঠিকানা বলতে হবে না, আমি ঠিক পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনি এখন আসতে পারেন। এরপর আমি আমার সহকারী 7টি জিনকে আহ্বান করি। আমার জিনদের নাম ইসমাইল, হামজা, আলিফ, সাফি, ফুদ, আদনান, ইব্রাহিম। এদের লিডার হলো ইসমাইল। এরপর সকলেই আমার সামনে হাজির হয় এবং সালাম জানায়। আমি সালামের উত্তর নেই এবং বলি, এতক্ষণ লোকটা যা বলল শুনতে পেরেছ? সকলেই বলল, হ্যাঁ শুনেছি। আমি বললাম, তাহলে এখন করণীয়? ইসমাইল বলল, হুজুর, আমরা শোনার সাথে সাথেই খবর নিয়েছি, জানতে পেরেছি তাকে আশিক জিন আক্রমণ করেছে। যারা জানেন না আশিক জিন কি, তাদের উদ্দেশ্যে বলছি, আশিক জিন হচ্ছে সেই জিন মানুষের প্রেমে পড়ে আসর করে। তাদেরকে আশিক জিন বা আশিক জিন বলা হয়। আর খারাপ খবর তো এই, তাকে একটা না 14টা আশিক জিন আসর করেছে। এগুলো ছাড়ানো একটু কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ হবে, কিন্তু ইনশাল্লাহ সুস্থ করা সম্ভব। তার জন্য তার গ্রামে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, এইরকম কেস তো আগে দেখিনি। এরপর আসরের নামাজের পর আমি আমার জিনদের মাধ্যমে রিফাত সাহেবের বাড়িতে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আন্দাজ করতে পারি আশেপাশে আরো অনেক ছায়া আছে। যাই হোক, আমি আয়েশার ঘরে প্রবেশ করি এবং প্রবেশ করার সাথে সাথেই সে রেগে যায় আর অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি রুকাইয়া আয়াত পড়তে শুরু করি। যেই না আয়াত পড়ছি, ঘরের মধ্যে মনে হলো ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে এবং প্রায় 25 মিনিট এইভাবে চলে। তারপর সব শান্ত হয়ে যায় এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। এরপর আমি রুম থেকে বাইরে এসে বলি, দেখুন রিফাত সাহেব, তাকে 14টি জিন আসর করেছে, তাই এটা ছাড়ানো একটু কঠিন, তবে সম্ভব। তার জন্য আপনার গ্রামে যেতে হবে এবং তদন্ত করে বের করতে হবে তাকে আসর করল কেন, তারপর রুকাইয়া করতে হবে। এই শুনে রিফাত সাহেবও চিন্তার মধ্যে পড়ে যান এবং বলেন, ঠিক আছে হুজুর, আপনি যেই দিন চান আমরা গ্রামে যাব। আমি বললাম, ঠিক আছে, তাহলে আগামী পরশু আপনি ট্রেনের টিকিট কেটে ফেলুন আর আপনার স্ত্রীকেও নিয়ে যাবেন। যেই কয়দিন সময় লাগে ওইখানেই থাকতে হবে, তাই আপনি সেইভাবে ব্যবস্থা করে ফেলুন। এই বলে আমি বাড়ি ফিরে আসি। পরশু রাত 9:30টায় আমাদের ট্রেন। পাঁচবিবি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজর পার হয়ে যায়। রাস্তায় তেমন কোনো সমস্যা না হলেও ট্রেনের মধ্যে 2-1টি ছায়া আমার চোখে পড়েছে। যাই হোক, গ্রামের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নেই। তারপর বিকেলে যাই সেই পুকুরটা দেখতে, যেই পুকুরে আয়েশাকে উদ্ধার করা হয়। আমি অবশ্য সন্দেহ করেছিলাম যে ওই পুকুরেই আশিক জিনদের বসবাস। যেই না পুকুরে পৌঁছেছি, সেই চোখে পড়ল একটি বট ও তেঁতুল গাছ। আমি গাছগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলল, এইটাই হলো সেই 14 আশিক জিনের আস্তানা। তারপর আমি ওই তেঁতুল ও বট গাছের 2টি পাতা নিয়ে আসলাম এবং রাতে আসনে বসলাম সেই 2টো পাতা নিয়ে। পাতার মধ্যে বিশেষ কিছু আয়াত পড়ে ফুঁ দিতেই চোখের সামনে ভেসে উঠল আয়েশার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। সেই দিন, মানে বিয়ের দিন, আয়েশা মাংস দিয়ে ভাত খেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে সেই পুকুর পাড়ে পৌঁছালো আর
বটগাছের ওপরে সেই 14টি জিন তার উপরে নজর দিল এবং তাকে বশে আনার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু আয়েশা পরহেজগার হওয়ার কারণে সহজে তাকে কাবু করতে পারল না। তাই জিনেরা তাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয়, আর পুকুরে পড়ার পর আয়েশার মাথা থেকে চুল বেরিয়ে আসে এবং জিনরা সেই চুল দেখে ফেলে। যখন চুল দেখা গেল তখন জিনদের জন্য সহজ হয়ে যায় আসর করা। তারপর থেকে শুরু হয় আয়েশার এই কঠিন সমস্যার প্রহর। এইবার সব ঘটনা আমি রিফাত সাহেবকে খুলে বলি এবং আজকের রাতটা সময় চেয়ে নেই। রাতে আমি 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করে আমার জিনদের হাজির করি এবং জিজ্ঞাসা করি, এখন উপায় কি? ইসমাইল বলল, উপায় একটাই, জিনদেরকে ভালোভাবে বোঝাতে হবে যেন তারা নিজ ইচ্ছায় চলে যায়, নয়তো বোতলবন্দি, না হয় হত্যা। হঠাৎ আমি খেয়াল করি সকল জিন আসলেও ইব্রাহিম এখনো আসেনি। আমি জিজ্ঞাসা করি, ইব্রাহিম কোথায়? তারা কেউ বলতে পারে না। হঠাৎ দেখি ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে আমার সামনে আসলো এবং একটি তথ্য দিল যা শুনে আমরা সকলেই অবাক হয়ে যাই। ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, এতক্ষণ আয়েশাকে চোখে চোখে রাখছিলাম, হঠাৎ দেখি কোথা থেকে আরো নতুন করে 2টি জিন আসলো এবং ওই 14 জিনের সাথে কথা কাটাকাটি শুরু করল। শুনে এতটুকু বুঝতে পারলাম সেই 2টো জিনকে চালান দেয়া হয়েছে, আর চালান দিয়েছে আয়েশার ফুপু। এই কথা শুনে আমি বিপাকে পড়ে গেলাম। আগে থেকেই 14টি জিন রয়েছে, তার উপর নতুন আরো 2টি, কিন্তু আয়েশার ফুপু কেন চালান দেবে? আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি কি শুনেছ কেন তাদের 2 জিনকে চালান দেয়া হয়েছে? ইব্রাহিম বলল, যতটুকু বুঝেছি আয়েশার ফুপু তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু রিফাত সাহেব মনে হয় তা ফিরিয়ে দিয়েছেন, তাই রাগের বশবর্তী হয়ে কুফরির মাধ্যমে জিন চালান দিয়ে দিয়েছেন। এই বলে ইব্রাহিম থামল। আমি ভাবছি এইবার কি করা যায়। তারপর হামজা আমাকে বলল, আচ্ছা, যদি আমরা 14 জিনকে 14টি মোরগের মাধ্যমে এবং 2 জিনকে 2টি ছাগলের মাধ্যমে বন্দী করে তারপরে জবাই করে দিই, তাহলে মনে হয় এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। ইসমাইল বলল, হুজুর, ইব্রাহিম যে আমলটা বলল তা আল্লাহর রহমতে 100 ভাগ কার্যকরী, চাইলেই আমরা প্রয়োগ করতে পারি। আমি মাথা নেড়ে সম্মতি প্রদান করলাম। হঠাৎ হুত বলে উঠল, ঠিক আছে, আমরা না হয় এই আমল করলাম, কিন্তু সমস্যা একটা, 14টি মোরগ 2টি ছাগল একসাথে সময়ে একবারে জবাই করতে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে সব কাজ বৃথা হয়ে যাবে। হুদের এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এই আমলটি করব। সকলে যেন প্রস্তুত হয়ে যায়। আলোচনা শেষ করে আমি একটু ঘুমানোর জন্য বিছানায় যাই, কিন্তু 1-2 ঘন্টা পর শুনি রিফাত সাহেব আমাকে ডাকছেন। আমি ঘড়ির দিকে নজর দিতেই দেখি 3:33 বাজে। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি রিফাত সাহেবের শরীরে রক্তের দাগ। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? রিফাত সাহেব বললেন, ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বাবার গরুটা চেঁচাতে শুরু করে। আমি বাইরে গিয়ে দেখি আয়েশা গরুর গলায় কামড় দিয়েছে, আঁচড় দিচ্ছে, যা বুঝলাম গরুটাকে হত্যার চেষ্টা। আমি আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। হুজুর, তাড়াতাড়ি চলুন। আমি গোয়ালে এসে দেখি আয়েশা গরুর গলাটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে এবং মনের সুখে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তার উপরে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রশির মাধ্যমে তাকে গাছের সাথে বেঁধে দেই। তার মুখ থেকে এখনো তাজা রক্ত বেয়ে পড়ছে। তারপর আমি বলি গরুটাকে কবরস্থানের পাশে মাটি চাপা দিয়ে দিতে, নয়তো আবার হামলা হতে পারে। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল, যে আস্ত একটা গরুকে হত্যা করে মাংস খাওয়া, এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব কিভাবে? যাই হোক, এসব করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। আমি অজু করে নামাজ পড়ে এসে রিফাত সাহেবকে জিজ্ঞেস করি, আচ্ছা রিফাত সাহেব, আপনার বোন মানে আয়েশার ফুপু, সে কি তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল? আপনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব? রিফাত সাহেব অবাক কণ্ঠে বললেন,
হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? কেন ফিরিয়ে দিয়েছিলেন? কারণ ছেলেটা ভালো নয়, নেশা করে, এবং সেই নেশা থেকে শুরু করে হত্যা, সবকিছু। ওর মা মানে আমার বোন বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ছেলে ভালো না হওয়ার কারণে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। অবশ্য তখন আমাকে বারবার আমার বোন বলেছিল, তোর মেয়েকে আমি দেখে নেব, এতটুকু বলে সে চলে যায়। আর এই ঘটনা ঘটছে তাও প্রায় আজ থেকে 2 মাস আগে। আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তিনি রাগের বশবর্তী হয়ে কুফরি করে আপনার মেয়ের উপরে জিন চালান দিয়েছেন। এই কথা শুনে রিফাত সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপর আমি বললাম, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আজ তো বুধবার, আগামী শুক্রবার এশার নামাজের পর আমি আমলে বসব আপনার মেয়েকে নিয়ে। তাই আমার কয়েকটা জিনিস চাই। আপনাকে আগামীকালের মধ্যে সব জোগাড় করতে হবে। আপনার যা যা লাগবে বলুন, আমি আগামীকালের মধ্যে জোগাড় করে ফেলব। ঠিক আছে, আপনি 14টা দেশি তাজা মোরগ, 2টি সম্পূর্ণ কালো রঙের ছাগল, 10 প্যাকেট আগরবাতি, 10 কেজি মিষ্টি জোগাড় করুন। আর অবশ্যই কেনার সময় কোনো দামাদামি করবেন না, সবকিছু এক দামে ক্রয় করতে হবে। আর হ্যাঁ, কবরস্থানের ঠিক মধ্যে একটা বড় করে 5 হাত সমান কবর আগে থেকে খুঁড়ে রাখবেন। আর 16 জন মানুষ লাগবে প্রাণীগুলো জবাই করতে, এবং পুকুরের পাড়ে থাকা বট গাছ ও তেঁতুল গাছ এ দুটো কেটে ফেলতে হবে। ঠিক আছে, সব জোগাড় হয়ে যাবে। আর হ্যাঁ, এই 2 দিন আপনার মেয়ে বাঁধা অবস্থায় থাকবে, এইভাবেই তাকে খাওয়াতে হবে। আর এইভাবে 2 দিন কেটে যায়। যদিও আয়েশা বাঁধা অবস্থায় ছিল, কিন্তু তার আশেপাশে অনেক রকমের ছায়া, সাপ ও কালো কুঁচকুঁচে বেড়াল দেখা গিয়েছে। তারপর চলে আসলো সেই সময় যখন তদবির করা হবে। আমি সবাইকে প্রথমে আমলের নিয়ম বলে দেই। নিয়মটি হচ্ছে, প্রথমে সকলেই অজু অবস্থায় থাকবে। এরপর আমি মাটির মধ্যে 14টি মোরগ ও 2টি ছাগলের জন্য ও আমার এবং আয়েশার জন্য মোট 18টি বৃত্ত আঁকব। 14টি মোরগ এবং 2টি ছাগল আপনারা ওই বৃত্তের মধ্যে জবাই করবেন। সাবধান, মাথা থেকে যেন শরীর আলাদা না হয়। বিসমিল্লাহ বলে জবাই করবেন। আর সেই মিষ্টিগুলো যেগুলো আনা হয়েছে, তার মধ্যে 16টি মিষ্টি 16টি বৃত্তের মধ্যে ছিটিয়ে দেবেন, এবং বাকিগুলো বাড়ির আশেপাশে ছিটিয়ে দেবেন। আর আগরবাতিগুলো আমার এবং আয়েশার আশেপাশে ধরিয়ে দেবেন। আমি বলার সাথে সাথে একসাথে সব প্রাণীগুলো জবাই করে দেবেন। এই দিক দিয়ে আমার 7 জন জিন প্রস্তুত। তারা আরো 100 পবিত্র জিন নিয়ে এসেছিল, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। এবার আমি আমল শুরু করলাম। প্রথমে আয়েশাকে বৃত্তের মাঝে বসানো হলো। তারপর আমি রুকাইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে সে চিৎকার করে উঠল। আয়েশা বসা অবস্থায় মাটি থেকে 2-3 হাত ওপরে, মানে হাওয়ায় ভাসতে শুরু করল, এবং বাড়ির আশেপাশের সব গাছপালা নড়তে শুরু করল। বাড়ির আশেপাশে অনেকগুলো আগুন দেখা গেল। এই সব দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম, কিন্তু ইসমাইল বলল, হুজুর, আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আপনি তাড়াতাড়ি বিশেষ আয়াতগুলো পাঠ করুন। তারপর আমি এক মনে আয়াত পড়তে শুরু করলাম। ওইদিকে প্রাণীগুলোকে বৃত্তের মধ্যে প্রবেশ করানো হলো। এরপর আমি বললাম, মিষ্টি ছড়িয়ে দিন। তারপর আয়েশার সাথে থাকা জিনগুলো মিষ্টির লোভে সেই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, এবং আমি তাদের সেই বৃত্তের মধ্যে আটক করে ফেললাম, এবং আমার পবিত্র জিনদের মাধ্যমে তাদের সেই প্রাণীগুলোর মধ্যে প্রবেশ করাতে বাধ্য করে ফেললাম। ফলে তারা প্রবেশ করে, এবং আমি বলি, বিসমিল্লাহ বলে জবাই করুন, এবং সবাই একসাথে জবাই হয়ে যায়। আর প্রাণীগুলোর গলা থেকে কালো রক্ত গড়িয়ে পড়তে থাকে, এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সেই প্রাণীগুলোকে কবরস্থানে কবর দেওয়া হয়। সেই বট ও তেঁতুল গাছ কেটে ফেলতে হয়। আশ্চর্য বিষয় হলো এই, যখন গাছগুলো কাটা হচ্ছিল, তখন গাছগুলো থেকেও কালো রঙের রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবকিছু এরপর একদম স্বাভাবিক হয়ে যায়। এই আমলের পর আমি নিজেও একটু অসুস্থ হয়ে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাকে আরো 41 দিনের আমল দেয়া হয়েছে। জয়পুর হাট থেকে এরপরই আমরা সকলে গাজীপুরে ফিরে আসি। এই বলে মৌলানা জুনায়েদ থামলেন এবং দীর্ঘশ্বাস নিলেন। আমি দেখতে পেলাম হুজুরের পেছনে ইসমাইল, হামজা, আলিফ, সাফি, ফুদ, আদনান, ইব্রাহিম
সকলেই বসে আছে এবং তারাও দীর্ঘশ্বাস ফেলল। আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না, কারণ আমার মাথাতেও ঘুরছিল আয়েশা তার দাঁত ও হাতের মাধ্যমে কিভাবে সেই গরুটাকে হত্যা করেছিল। এই প্রশ্নের উত্তর আজও অজানা। শ্রোতা বন্ধুদের কাছেই এই প্রশ্ন থাকলো। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনার এবং শ্রোতা বন্ধুদেরও ভালো লেগেছে। মৌলানা জুনায়েদ হুজুরের এরকম অনেক ঘটনা আমার কাছে আছে। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমি আবার পাঠাবো। অনেক কষ্ট করে লিখেছি, আশা করি বৃথা যাবে না। আর মৌলানা জুনায়েদ হুজুরের ছোট একটি রুকাইয়ার ভিডিও আমার কাছে আছে প্রমাণ হিসেবে। যদি সিলেক্টেড হয় তাহলে আরজে রাসেল ফেসবুক গ্রুপে আমি শেয়ার করব। আর সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মিথ্যা মনে হয়, পাঠ না করা হয়, তাহলে এই ঘটনাটি চোখের আড়ালে চলে যাবে আজীবন। এরপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন। না, ঘটনাটি অনেক চমৎকার এবং আপনি লিখেছেনও খুব চমৎকারভাবে। সুতরাং আমরা চাই যে এই ঘটনাটি প্রচার করতে, এবং প্রচার করলামও আমরা। আর সেই সাথে আপনিও আমাদের আরও বেশি ঘটনা পাঠাবেন সেই আশা রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তোমার শরীরে দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তুমি? .com The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা একটি ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটাও আপনাদের ভালো লাগবে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে ইয়াসমিন তিথি। আমি আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, তবে তা প্রচার করা হয়নি। আজকের ঘটনাটি প্রচার করা হলে খুব খুশি হব। ঘটনাটি মূলত খুলনা জেলার। বলে রাখা ভালো, আমার বাবার বাড়ি খুলনা জেলাতে। যখনকার ঘটনা তখন আমি খুবই ছোট, দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে পড়তাম। ঘটনাটি মূলত ঘটেছে 2007 কিংবা 2008 সালের দিকে। জায়গাটার নাম প্রকাশ করছি না। তখন আমরা যে বাসায় থাকতাম, ঘটনাটি ওই বাসাটিকে নিয়ে। ঘটনা শুরু করার পূর্বে বাসাটার একটু বর্ণনা দেওয়া দরকার। বাসাটি ছিল একতলা, বেশ পুরাতন বাসা হওয়ায় ফ্ল্যাটের মতো ছিল না। বাসায় ছিল সোজাসুজি দুটো রুম, সামনে বারান্দা, বারান্দার এক পাশে রান্নাঘর এবং বাথরুম, অন্য পাশে বাসার মেইন দরজা, আর 2 রুমের দরজা বারান্দা থেকে খোলা যেত। রুম দুটির ভেতরে মাঝখানে একটি দরজা ছিল। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। আমি তখন অনেক ছোট হলেও একা এক রুমে ঘুমাতাম। আর আমার ছোট বোন 1 বছরের হওয়ায় ও পাশের রুমে আব্বু আম্মুর সাথে ঘুমাত। আব্বু তখন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন। নতুন ব্যবসা, তাই কাজের চাপ একটু বেশি। বাসায় আসতে প্রায়ই লেট হয়ে যায়। মাঝে মাঝে 11টা-12টাও বেজে যায়। ততক্ষণে আমি ঘুমিয়ে যেতাম, কারণ সকালে আমার স্কুল। প্রায় দিনে আব্বুর সাথে দেখা হতো না। তো আব্বু এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আরো রাত হয়ে যেত। আমার ছোট বোন ছোট থাকায় আম্মু খাবার বেড়ে দিয়ে শুয়ে পড়ত। আর আব্বুর অভ্যাস ছিল খাওয়া দাওয়া শেষ করে উজু করে দোয়া দুরুদ পড়ে তারপর ঘুমানো। তো বরাবরের মতোই আব্বু ওই দিনও খাওয়া দাওয়া শেষ করে উজু করে আসেন দোয়া দুরুদ পড়ার জন্য। দোয়া দুরুদ পড়তে যাবেন, এমন সময় আব্বু নুপুরের আওয়াজ শুনতে পান। শব্দটা ছিল মৃদু তবে সুমধুর। শব্দটা মৃদু থাকায় আব্বু কিছুই মনে করলেন না। ওই দিনের মতো তিনি শুয়ে পড়েন। এরকম মাঝে মধ্যেই শব্দ হতে থাকে, তবে ওই শব্দটা কিন্তু প্রতিদিন হতো না। 2-1 দিন পর পর, কখনো সপ্তাহে একবার। তো পরের বার শব্দ শুনে আব্বু দরজা খুলে বারান্দায় গিয়ে লাইট জ্বালান। আর তখনই
শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি কিছুই দেখতে পান না। তবে একদিন আব্বু চিন্তা করলেন বারান্দায় গিয়ে লাইট জ্বালাবেন না, আর দরজা খুব আস্তে খুলবেন, যাতে কি হয় তিনি দেখতে পান। যেই কথা সেই কাজ। তিনি ওই দিন শব্দ শুনে সাথে সাথে বারান্দায় গিয়ে লাইট জ্বালাননি। শব্দ শুনে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর চুপি চুপি দরজা খুললেন এবং বাইরে গেলেন। সেদিন আব্বু যা দেখতে পান তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আগেই বলে রাখি, বারান্দাটা ছিল অর্ধেক দেয়াল দেয়া, বাকি অর্ধেক গ্রিল করা। গ্রিলের বাইরে থেকে আব্বু সাদা একটু আলো দেখতে পেলেন। বুঝতে পারেননি কারণ সেটা অর্ধেক দেয়ালের আড়ালে পড়ে গিয়েছিল। সেদিন কিন্তু শব্দটি বন্ধ হয়নি। এটা দেখে আব্বু বেশ ভয় পেয়ে যান। তিনি আবার রুমে চলে আসেন। দরজাটা ছিল 2 পাল্লার। লাগানোর সময় কিছুটা শব্দ হতো। দরজা লাগানোর সময় শব্দে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু তখন জিজ্ঞেস করেন কি হয়েছে। আম্মু ভয় পাবেন বলে আব্বু ওই দিন রাতে কিছুই বলেননি। এর পরের দিন আব্বুর বাসায় ফিরতে আরো দেরি হয়ে যায়। সেদিন খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 1:30 বেজে যায়। তো যথারীতি আব্বু অজু করে আসেন দোয়া দুরূদ পড়ার জন্য। দোয়া দুরূদ পড়তে যাবেন এমন সময় তিনি শব্দটি আবারও শুনতে পান। তিনি কিছুটা ভয় পেয়ে যান। তখন আমার বোনের ঘুম ভেঙে যায় এবং আম্মু জেগে যায়। আম্মু তখন শুনতে পায় এরকম একটা মৃদু শব্দ হচ্ছে, যেন নুপুরের আওয়াজ। আম্মু আব্বুর দিকে তাকায়। আব্বু ওই দিন কিভাবে জানি না 2 পাল্লার দরজা লাগানোর সময় যে একটা লাঠির মতো বা কাঠ জাতীয় জিনিস থাকে সেটা খুলে নিয়ে বারান্দায় যান এবং লাইট জ্বালান। তবে লাইট জ্বালার পর শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি আবার রুমে চলে আসেন। আজ আর শব্দটা একেবারে বন্ধ হয়ে যায় না। আব্বু রুমে ঢোকার পরেই আবারও হতে থাকে। তবে এখনকার শব্দটি মৃদু ছিল না, বেশ জোরে জোরে শব্দ হচ্ছিল। এদিকে আমার বোনও বেশ কান্নাকাটি করছে। সব মিলিয়ে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা হবে আমি বলতে পারবো না। আমার ঘুম ভাঙার পর আমি দেখি সবাই জেগে আছে। আব্বু দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আম্মু খাটের উপরে বসে ভীত অবস্থায়। আমি তখন কিছুতেই কোনো কিছু বুঝতে পারছি না। ঘুম ঘুম চোখ নিয়ে আম্মুর কাছে গিয়ে বোনের পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ থাকার পর আমি ওয়াশরুমে যাই। তখন শব্দটি হচ্ছিল না। যাই হোক, আমি ওয়াশরুম থেকে এসে আমার রুমে শুয়ে পড়ি। আম্মু পরে যখন এই ঘটনাটি আমাকে বলেন তখন তিনি বলেছিলেন আব্বু এবং আম্মু দুজনেই ওই দিন রাতে ঘুমোতে পারেননি, কারণ সারা রাত নাকি কিছুক্ষণ পর থেমে থেমে ওই শব্দটি হচ্ছিল। আম্মু আব্বু দুজনে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, তাই আর ঘুম হয়নি। যাই হোক, পরদিন সকালে আমি তখন ঘুমাচ্ছিলাম, কারণ আমার স্কুল সকাল 9টায়, আর আমি যখনকার কথা বলছি তখন সময় সকাল 6টা। আম্মু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটরের যে জায়গাটি রয়েছে সেখান থেকে ফ্লোর পর্যন্ত একটা পায়ের ছাপ। তবে ছাপটি কিছুটা বেড়ালের পায়ের মতো, আর মনে হচ্ছিল ভেন্টিলেটরের ওপর থেকে কেউ ফ্লোরে দেয়াল বেয়ে নেমে এসেছে। আগেই বলেছি বাসাটা পুরনো ছিল, তাই এখনকার ওয়াশরুমের ভেন্টিলেটরের মতো ওই ওয়াশরুমের ভেন্টিলেটর ছিল না, অর্থাৎ অতটা বড় ছিল না। সাধারণত ছাদওয়ালা বাসার রুমে যেরকম ছোট ছোট ভেন্টিলেটর লাগানো থাকে সেরকম ছিল। তো ভেন্টিলেটর থেকে একটা ইঁদুরও আসা সম্ভব না, তাহলে একটা বিড়াল আসবে কিভাবে? আম্মু এই পায়ের সবগুলো ছাপ দেখে খুব ভয় পেয়েছেন। ও বলাই হয়নি, পায়ের ছাপগুলো দেখতে লাল রঙের ছিল, আর ওয়াশরুমের দেয়ালের রং ছিল সাদা, তাই ছাপগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছিল। আম্মু আব্বুকে ডাক দেন। আব্বু এসে দেখেন এবং তিনি বেশ গম্ভীর হয়ে যান। তিনি সাথে সাথে বাড়িওয়ালি নানিকে ডেকে নিয়ে আসেন। বাড়িওয়ালি নানি এসে ছাপগুলো দেখেন, কিন্তু তার মুখে ভয়ের কোনো ছাপ দেখা যায় না। তিনি এবার এ বিষয়ে কিছু কথাও বলেন না, তিনি চুপ করে চলে যান। কিছুক্ষণ পর তার কাজের লোককে পাঠিয়ে দেন ছাপগুলো মোছার জন্য। তিনি একটি ভেজা কাপড় দিয়ে ছাপগুলো মোছার চেষ্টা করছিলেন, তবে ছাপগুলো মুছতে গিয়ে দেয়ালের রং উঠে যাচ্ছিল, যেহেতু বাড়িটি অনেক পুরনো। তাই কাজের লোক কিছুটা মুছে ওভাবেই রেখে চলে যান। আমিও
সেই ছাপগুলো দেখেছিলাম। ছাপগুলো দেখে ভয় লাগার মতো কিছু নেই, বেড়ালের পায়ের ছাপের মতো। তবে আজব বিষয় এই যে ভেন্টিলেটর থেকে কিভাবে একটি বেড়াল দেয়াল বেয়ে ফ্লোরে নেমে আসবে, সেটাই প্রশ্ন। তারপরে আমি দেখলাম যে ওই ফ্লোর পর্যন্ত এসে আবার কোনো ছাপ নেই। পরে আম্মু প্রতিবেশীদের ঘটনাটি জানান। ঘটনাটি শুনে প্রতিবেশীরাও বেশ অবাক হয়ে যান এবং তারা এটাও বলেন যে তারা কখনো কখনো আমাদের বাসার ছাদের ওপরে একটি আগুনের বলকে চলাফেরা করতে দেখেছেন, মানে ছাদের এপাশ থেকে ওপাশ এরকম। তবে আমার বোন ছোট থাকায় আম্মু ভয় পেতে পারে ভেবে তারা আম্মুকে কিছুই জানায়। আম্মু যখন ঘটনাটি তাদের বলেন এবং ছাপগুলো ডেকে দেখান, তখন তারা আম্মুকে এটা শেয়ার করে। পরে আম্মু বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু বাড়িওয়ালি নানি কোনো কিছু বলেননি, কোনো পদক্ষেপও নেননি, আম্মু বাসা খুঁজতে থাকেন। মন মতো তেমন কোনো বাসা পাওয়া যাচ্ছিল না, কিন্তু মাসের শেষের দিকে বাসা ছেড়ে দেয়া হয়েছিল। তো বাড়িওয়ালি নানি আম্মুকে একদিন বিকেলে ডাকলেন। তিনি বললেন, তিথি আম্মু, তোমাদের বাসা ছাড়ার দরকার নেই, আমি বাসাটা মেরামত করে দিচ্ছি, রঙও গড়িয়ে দিচ্ছি। আর এই কাজগুলো শেষ হলে আমি একটি হুজুর ডেকে বাসা বন্ধ করার ব্যবস্থা করছি। তোমরা অনেকদিন যাবত এই বাসায় আছো, কখনো তো তেমন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এরকম একটা সমস্যা। তো এমনিতে আমার বাসা মেরামত করা লাগবে, ছাদ থেকে বালি পড়ছে, আমি এই কাজগুলো করাই, রঙও করে দেই। আম্মু আব্বুর সাথে এ ব্যাপারে কথা বলেন। আব্বু এই কথা শুনে রাজি হয়ে যান। এমনিতেও এই বাসাতে অন্য কোনো সমস্যা নেই, বাড়িওয়ালা যদি এই সমস্যার সমাধান করতে পারেন ভালোই তো। সপ্তাহ পরে মিস্ত্রিরা আসে বাড়ির ছাদ মেরামতের জন্য। আর এই এক সপ্তাহের মধ্যে মাঝে মাঝেই ওই শব্দটি শোনা যেত, কিন্তু আব্বু আর কখনোই দরজা খুলে বাইরে যাননি। তো মিস্ত্রিরা যখন কাজ করা শুরু করে তখন আরেক ধরনের ঘটনা ঘটে। সন্ধ্যার পরে 8টা-9টার দিকে ছাদের উপরে মনে হতো খুব ভারী কিছু পড়ছে, তারপর কেউ হাঁটছে। বাসার পাশে যেহেতু একটি বড় নারিকেল গাছ ছিল, তাই আম্মু ভেবেছিল গাছ থেকে হয়তো নারিকেল পড়ছে। তবে এতদিন কোনো নারিকেল পড়ে নাই, আর এখন পড়ছে। আর নারিকেল পড়লেও একসাথে কতগুলো পড়বে? আগে যেহেতু বলেছি বাসাটি একতলা, তাই ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না। তাহলে ছাদে উঠবে কে আর হাঁটবে কে? এরকম দুদিন চলার পর আম্মু আবারও বাড়িওয়ালি নানির কাছে যান এবং সবকিছু খুলে বলেন। নানি বলেন, কাজ শেষ হতে আরো 3 দিন সময় লাগবে, 3 দিন অপেক্ষা করো, কাজ শেষ হলে হুজুর ডেকে নিয়ে আসবো। কাজ শেষ হওয়ার আগে তো তিনি আর হুজুর ডাকতে পারছেন না। কথা শুনে আম্মু ফিরে চলে আসেন। বাকি 3 দিন আমাদের রাতগুলো ভয়ঙ্করভাবেই কাটতে থাকে। 3 দিন পর কাজ শেষ হলে বাড়িওয়ালি নানি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর বাড়ির চারপাশটা দেখেন এবং দোয়া দুরুদ পড়তে থাকেন। জানি না তিনি কি পড়েছিলেন, তবে কিছুক্ষণ পর তিনি বলেন, এই বাড়িতে কিছু দুষ্টু জিন আছে। বাড়িটি যেহেতু বেশ পুরনো, আর এই বাড়িটিতেই আগে থেকে বেশ ঘন একটা বাঁশ ঝাড়ের মতন ছিল, আর কখনো কখনো কিছু মানুষকে এখানে কবরও দেয়া হয়েছে। এই জিনগুলো আসলে কারো কোনো ক্ষতি করবে না, এদের উদ্দেশ্য মূলত মানুষকে ভয় দেখানো। এগুলো বলে উনি বাড়িটি বন্ধ করে দিয়ে যান এবং পরবর্তীতে আমাদের বাসায় আর কোনো সমস্যা হয়নি। 2011 সালে আমরা ওই বাসা থেকে নিজেদের বাসায় উঠে আসি এবং এর মধ্যেও আর কোনো ঘটনা ঘটেনি। তবে নতুন বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে ওইখানকার বেশ কিছু ঘটনা জানতে পারি, যা আমি পরবর্তীতে কখনো লিখে পাঠাবো। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি মূলত ঘটনা গুছিয়ে লিখতে পারি না, আর আসলে আমি ঘটনাটি লিখছিও, কিন্তু বাংলা লেখায় আমি বেশ দুর্বল, অর্থাৎ টাইপিংয়ে। আমি চাইলে রেকর্ডিং করে পাঠাতে পারতাম, তবে আপনার মুখে শোনার জন্যই এই উদ্যোগ। এটা আমি মিস করতে চাইনি। যাই হোক, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে আপনারাও আমাকে জানিয়ে দেবেন, আমরা তাহলে বুঝে যাব এবং যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনিও উৎসাহিত হবেন পরবর্তী ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিক তোমাকে খুঁজে পাবো। Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন আরও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কথাটি বলার কারণ হচ্ছে এর আগে আরো 2টা ঘটনা পাঠিয়েছি, কিন্তু সিলেক্টেড হয়নি, তাই আবার এক বুক ভরা আশা নিয়ে লিখতে বসেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। স্টুডিওতে গিয়ে ঘটনা শোনানোর মতো সময় আমার কাছে নেই। ভূমিকা আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা। ঘটনাটি আজ থেকে 6 বছর আগের। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তারিখ 12/7/2019। ঢাকার মিরপুরে আমাদের 3তলা বাসা। আমি, ছোট বোন নিশি, আমার মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে আর নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি আমি। মা আমাদের সবকিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু একটা অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও হতে পারে, আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এইসব ভাবা উচিত না। মা আর কিছু বলেন, মাথা নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। আজ বাসায় আমি আর নিশি একা। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপালে ঘাম, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম স্টার্ট কাটছেন। আমার ভ্রু কুঁচকে গেল। কি বলছিস তুই? আম্মু তো খালার বাসায়, তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছেন উনি। দরজা নিজে বন্ধ করেছি আমি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি, আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। পিঠে স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে, আর তুই যদি মিথ্যা বলিস তবে কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। আমি নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পরে মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল।
আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পরে মা বললেন, দরজা বন্ধ করে দেওয়া পর আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতের কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খুলতো, আমি মা। মায়ের গলা। কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। ফিসফিস করে বলল নিশি, এটা মা না। আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও সেই একই অদ্ভুত বার্তা আমি শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আবারও জোরালো হলো, তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিলই না। দরজায় আঘাত বাড়তে লাগলো। আমরা প্রায় ঘন্টা খানিক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। এক সময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো সারা শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10টা। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দরজার উপরে উঠে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা তো ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3 জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন মা চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতে রান্নাঘরে যাই না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা 3 জনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে, কিন্তু সেই কিছু একটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। তারিখ 22/12/2019। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায়ই রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। কখনো কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশি দৃঢ় আর ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলে, আমি ভুল। সে ভুল প্রমাণ করে আমাকে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোলো। ভয়ে আমার শরীর অবশ হয়ে যায়। নিশিকে ডাকারও সাহস হয়নি। সারা রাত ঘুমোতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরে বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে পুরো বাসায় ছেটান, কিন্তু কিছুতেই পরিস্থিতি বদলায় না। 31/12/2019। নতুন বছরের সন্ধ্যা। চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরে একটা অদ্ভুত
মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, একটা উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে। আর কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় দেখানো এদের সবচেয়ে বড় অস্ত্র। তারিখ 20/1/2020। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায়ই ঘুম থেকে উঠে দেখেছে দরজা কেউ খুলে রেখে গেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাদের স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া, একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জায়গা থেকে দেখলাম নিশি শক্ত হয়ে ঘুমোচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। আসলে ঘটনাটি অনেক বড়, আর লিখতে পারছি না। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে এর দ্বিতীয় পর্ব পাঠাতে উৎসাহিত হব। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং আমাকে বলেছেন যে অনুরোধটি করেছেন। আমরা তো ঘটনা প্রচার করলাম, দ্বিতীয় পর্বটি আশা করি পেয়ে যাব। কিন্তু এই পর্যন্ত যা এসছে তা একটা ভয়ের আবহ তৈরি করতে পেরেছে বলেই আমি এই ঘটনাটির এই অংশটুকু পর্যন্ত পড়ে শুনিয়ে দিলাম। পরবর্তী অংশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা পরের অংশটি শুনতে পাবেন যদি উনি পাঠিয়ে দেন। আমরা আজকের মতো চলে যাব আমাদের অন্য ঘটনাগুলোতে। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত ডাক। রাসেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ ফয়জুর রাব্বি। আমি এসএসসি প্রথম বর্ষের একজন ছাত্র। আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। ভূত.কমে এটি আমার একদম প্রথম ঘটনা। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও একটি গ্রামের ভয়ঙ্কর ঘটনা আছে। এইটা সিলেক্ট হলে ওইটাও পাঠাবো ইনশাল্লাহ। পড়াশোনার ব্যস্ততার মাঝে অবসর সময়ে, অর্থাৎ যখন পড়াশোনায় মন বসে না, তখন অল্প অল্প করে খুব কষ্ট করে লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, তবে আমি জোর গলায় বলতে পারি এটি একদম 100% সত্য ঘটনা। ঘটনাটি ঘটে আমার মামার সাথে। বলে রাখা ভালো, আমার মামার বাসা কুষ্টিয়া জেলার মিরপুর থানায়। আমার মামার সরকারি চাকরির সুবাদে পরিবার নিয়ে মানিকগঞ্জে থাকেন। আমি অনেক দিন পর মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং তখনই আমি মামার থেকে এই ঘটনাটি শুনি। তবে আমি আমার মামাকে অনেক জোরাজুরি করার পর মামা এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি বলতে রাজি হন। বলছেন মামা, আমি অফিস থেকে বাসায় আসছিলাম। হঠাৎ আমি দেখতে পেলাম রাস্তার একপাশে এক রিকশাওয়ালা খুব খারাপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছেন। আমি দ্রুত তার কাছে গেলাম এবং দেখতে পেলাম তার অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি একটি অটো ভাড়া করে হাসপাতালে নিয়ে আসলাম লোকটিকে এবং তার অবস্থা ভয়ঙ্কর হওয়ার কারণে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো।
হাসপাতালে নিয়ে আসার সময় লোকটির থেকে আমি তার বাসার ঠিকানা জেনে নিয়েছিলাম। তার বাড়ি চাঁদপুর গ্রামে। এরপর আমি বাসায় চলে আসলাম। দুঃসংবাদটি আসলো ঠিক তার পরের দিনই হাসপাতাল থেকে। আমাকে ফোন দিয়ে জানানো হলো লোকটি মারা গিয়েছে। আমি বেশ শোকাহত। দায়িত্ববোধ থেকে লোকটির ব্যাপারে কিছুটা সন্ধান করলাম এবং যা জানতে পারলাম তা জেনে খুবই অবাক হলাম। এই শহরে লোকটির আপন আত্মীয় বলতে কেউই নেই। তিনি একাই থাকতেন এই শহরে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি লোকটির মৃতদেহ তার নিজ জন্মস্থান চাঁদ গ্রামে পাঠিয়ে দেব। আমি আমার এলাকার এক ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। এরপর হাসপাতালের সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে হাসপাতাল থেকে লাশটি নিয়ে বের হতেই মাগরিবের আজান দিয়ে দিল। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে। পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পর বেশ কিছু সময় পার হয়ে আসলো। ফেরি পার হয়ে নদীর ওপারে যেতে যেতে রাত 8টা বেজে গেল। রাতের এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স বেশ গতিতে ছুটে চলছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু এই নির্জন রাস্তায় হঠাৎ গাড়িটির যেন ওজন বেড়ে গেল, যার ফলে আমাদেরও কেমন একটা বাড়তি চাপ অনুভূত হচ্ছিল। আর সেই সাথে গাড়ির গতিও যেন কমতে শুরু করেছে। গাড়ির চালকও ব্যাপারটা বুঝতে পারল না। এবার আমরা সবাই খেয়াল করলাম যে সামনে বাসটি হঠাৎ আঁকা বাঁকা পথে যেতে যেতে একটি গাছের সাথে ধাক্কা খেল। অ্যাম্বুলেন্স চালক দ্রুত গাড়ি ব্রেক করে রাস্তার পাশে রাখলো এবং সবাই ওই বাসটির দিকে ছুটে গেলাম। বাসটির চালকটিকে দেখে মনে হলো সে খুব ভয় পেয়ে গেছে। আমি ওই বাস চালককে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, এমন আঁকা বাঁকা ভাবে গাড়ি চালাচ্ছেন যে? চালকটি একটু ভয়ের সাথে আমাকে বলল, এই রাস্তাটি খুব ভয়ানক। রাতের বেলা গাড়ির সামনে হঠাৎ করে কেউ সাদা কাপড় পরে রাস্তা পারাপার হয়। অনেক গাড়ি চালক এই দৃশ্য দেখে গাড়ি খুব দ্রুত ব্রেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এই কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কিছু সময় পর আমরা আবার যাত্রা শুরু করলাম। হঠাৎ করে আমি লাশটিকে দেখার জন্য পেছনে জানলার দিকে তাকালাম এবং যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম লাশটি আমার সামনেই যেন উঠে বসলো। বলে রাখা ভালো, ছোট ভাইয়ের নাম হলো রবিন। রবিনকে বললাম, আমি কিছুটা ভয় পেয়ে বসে থাকলাম। এই দৃশ্য দেখে ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে রাস্তার একপাশে থামিয়ে ড্রাইভার ও রবিন দুজন জানলার দিকে তাকিয়ে দেখল, কিন্তু তারা কোনো অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পেল না। রবিন আমাকে বলল, কেবলমাত্র একটি দুর্ঘটনা দেখছেন, তাই হয়তো চোখে ভুল দেখছেন। আমিও ভাবলাম হবে হয়তো তাই। আবার গাড়ি ঠিক মতো চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর হঠাৎ করে গাড়ির চালক দেখতে পেলেন গাড়ির সামনের রাস্তায় সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। গাড়ি চালক অনেক ভয় পেয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ব্রেক করলেন। আমি এবং রবিন বেশ অবাক হলাম। ড্রাইভার আমাদের জিজ্ঞেস করলেন, দেখেন তো সামনে কে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি এবং রবিন সামনে কিছুই দেখতে পেলাম না। তখন আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। ঘড়িতে তখন সময় রাত 10টা। এরপর থেকেই শুরু হলো নানান অস্বাভাবিক ঘটনা। পেছন থেকে কারো নাম ধরে ডাকার শব্দ, আবার কখনো ভীষণ কান্নার শব্দ। কেউ সাহস করে পেছনে তাকাতে পারছে না। এভাবে অ্যাম্বুলেন্সটি পদ্মা নদীর কাছে এসে থেমে গেল। এখান থেকে নৌকায় করে লাশটিকে নিয়ে যেতে হবে। এই গভীর রাতে যে 2-1টা নৌকার মাঝে ছিল, তারা কেউই এই রাতে লাশ নিয়ে পার হতে রাজি হচ্ছিল না। অবশেষে একটি বৃদ্ধ মাঝি লাশটিকে নিয়ে নদী পার হতে রাজি হন। কিছু দূর যাবার পর দেখা গেল নৌকাটি এই বুঝি ডুবে যাবে, কিন্তু আশেপাশের নদীর পানিতে কোনো স্রোতই নেই। আমি আর রবিন খুব ভয় পেয়ে গেলাম এই দৃশ্য দেখে। মাঝ নদীতে নৌকাতে আসতেই কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল। বৃদ্ধ মাঝি বলল, আপনারা বেশি বেশি দোয়া দুরুদ পড়ুন। লাশ নিয়ে নদীতে আসলে এমনটাই হয়। ভয় না পেয়ে দোয়া দুরুদ পড়ুন। আনুমানিক 1 ঘন্টা পর নদী থেকে নৌকাটি খালে আসলো। খাল দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর নৌকাটি আবার হেলতে তুলতে শুরু করলো। আমি ভাবলাম এবার হয়তো নৌকাটি ডুবেই যাবে, কিন্তু শেষে কোনো এক অপশক্তির প্রভাবে ঠিক পাড়ে আসার আগ মুহূর্তে নৌকাটি উল্টে গেল। অনেক কষ্ট করে আমি আর রবিন লাশটিকে পানির ওপরে তুললাম। বৃদ্ধ মাঝিটি আমাদের জিজ্ঞাসা করলো যে, আপনারা কি কিছু বুঝতে পারছেন? এই লাশটিকে নেয়ার জন্য খারাপ জিনগুলো আমাদের নৌকাকে ঘিরে ধরেছিল। অনেক খারাপ জিন আছে যারা লাশ খেয়ে ফেলে। আপনারা যত তাড়াতাড়ি পারেন লাশটিকে দাফন করে দিন। আমি আর রবিন মাঝিকে বিদায় দিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটি ভ্যান গাড়ি নিয়ে আসলাম।
ভ্যান চালক সহ আমরা দুইজন মিলে অনেক কষ্ট করে লাশটিকে ভ্যানে উঠালাম। লাশটিকে তোলার সময় মনে হচ্ছিল যেন লাশটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি লাশটিকে টানছে। চাঁদ গ্রামের ঠিকানা মতে ভ্যান চালক আমাদের নিয়ে যেতে লাগলো। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? বলা যায় ঘটনা এখান থেকেই শুরু। তারপর ভ্যান চালক বলল 30 মিনিটের মধ্যেই আমরা চাঁদ গ্রামে পৌঁছে যাব। এবার লোকালয় ছেড়ে নির্জন রাস্তা দিয়ে ভ্যানটি চলা শুরু করলো। দুই ধারে গাছপালা ও ফসলি জমি এবং দূরে হালকা চাঁদের আলো লাশ সঙ্গে থাকায় আমার কাছে চারিপাশটা কেমন ভুতুরে লাগতে শুরু করলো। হঠাৎ করে আবার আগের মতো সবকিছু হয়ে গেল। শরীর ভার হতে শুরু করলো আবারও। ভ্যান চালক যেন আর টানতে পারছে না গাড়ি। মনে হচ্ছিল যেন ভ্যানের ওপর দিয়ে অনেকজন মিলে বসে আছে। ভ্যান চালক অনেক ভয় পেয়ে গেল, কিন্তু আমি আর রবিন বুঝতে পারলাম যে এইগুলো হলো সেই খারাপ জিনগুলো যারা লাশ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আমার মনে হচ্ছিল আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে। তখন আমরা তিনজনই পেছনের দিকে তাকালাম, দেখলাম লাশটি উঠে বসেছে। এই দৃশ্য দেখে আমরা তিনজন চিৎকার করে ভ্যান ছেড়ে দৌড় দিলাম। এবার কিছু দূর যাওয়ার পর আমরা মানুষের বসত বাড়ি দেখতে পেয়ে তিনজন ডাকাডাকি শুরু করলাম। আমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন লোক একত্রিত হলো। আমরা সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। তারপর কিছু লোক মিলে আমরা সবাই লাশের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে আমরা যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমাদের সকলের বুক কেঁপে উঠছিল এই দৃশ্য দেখে। সেখানে গিয়ে আমরা দেখলাম লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত কিছু একটা ভয়ঙ্করভাবে খেয়ে ফেলেছে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল এবং ওই আধ খাওয়া লাশটিকেই দ্রুত পাশের একটি কবরে দাফন করে দেওয়া হলো। ওই রাতে আমি আর রবিন গ্রামের এক বাড়িতেই থেকে গেলাম। ওই রাতটি আমি আর রবিন একদমই ঘুমোতে পারিনি। তারপর সকালবেলা আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বলে মামা ঘটনাটি শেষ করলেন। আশা করি ঘটনাটি লিসেনারদের খুব ভালো লেগেছে এবং এটি 100% সত্য ঘটনা। প্রিয় রাসেল ভাইকে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন, সেই অনুরোধ রইল। দীর্ঘজীবী হোক রাসেল ভাই, দীর্ঘজীবী হোক ভূত.com। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আছো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো জিরো হয়ে যা? .com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এই কারণে যে আমাদের স্টুডিওতে আজকে আছেন আফরান ভাই, আছেন গোলাম রাব্বি, আছেন আপনাদের অনেক 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 পছন্দের একজন মানুষ তানভীর তুষার, এছাড়াও রাকিব আমাদের সঙ্গে আছেন এবং আমরা সবাই মিলে আজকে একটা চমৎকার এপিসোড আপনাদের উপহার দেব আশা করছি। কারণ আপনারা সবাই যেটা চান যে আসলে সত্যি কথা বলতে যেটা যে স্টুডিও থেকে যেন আমরা ঘটনাগুলো প্রচার করি বা স্টুডিওতে এসে যেন আমরা মিলিত হই। আমরা চেষ্টা করব মাঝে মাঝে আমরা অনলাইনে বা অফলাইনে, অলরেডি আমি রাব্বির সাথে আমি বলেছিলাম যে টেস্ট করবো যাতে আপনারা ভার্চুয়ালি স্টুডিওতে পার্টিসিপেট করতে পারেন। এটা আমি আর রাব্বি টেস্ট করে দেখেছি, ইট ওয়ার্কস। সো আমরা সামনের সময়গুলোতে আপনাদেরকে আরও বেশি ইনভাইট করব, আরও বেশি জানাবো আপনারা কীভাবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং আশা করব যে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আর সে সাথে জানিয়ে দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আজকে এই মুহূর্তে যখন এখানে বসে আছি ঠিক সেই মুহূর্তে আমি ভীষণভাবে মিস করছি আমাদের যে সমস্ত মডারেটররা আজকে এখানে আসতে পারেননি। তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন, সবাই স্টুডেন্ট। সো
সবার সব সময় আসা সম্ভব হয় না, কিন্তু আমি তাদেরকে ভীষণভাবে মিস করছি এবং আমি বিশ্বাস করি যারা এখানে উপস্থিত আছেন তারাও আজকে সামহাও তাদেরকে অনেক বেশি মিস করছে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। আজকে আমাদের সাথে প্রথম ঘটনা যিনি শেয়ার করবেন আমার খুব পছন্দের স্টোরি টেলার, তিনি হচ্ছে রাকিব। এবং দেখি রাকিব আমাদের কাছে কি ঘটনা উপহার দেয়। রাকিব, ওয়েলকাম টু ভূত.com। কেমন লাগছে? স্টুডিওতে আসার একটা অন্যরকমের ফিলিং আছে, কেমন লাগছে আপনার? আমি স্টুডিওতে অনেকবারে এসেছি, তো প্রতিবারে আসলে যেরকম যখন যেমন আমার বাসা হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে, তো আমি যখন ঢাকা থেকে যখন বাড়িতে যাই যে ফিলটা আমার হয় বা যে ভালো লাগাটা কাজ করে, যে প্রিয় মানুষদের মুখ দেখে অনেক ভালো লাগে, সেম স্টুডিওতে এসেও আমার সেম কাজটাই হয়। সবার সাথে কথা বলে বা স্টুডিওতে এসে অনেক ভালো লাগে আমার। ওকে, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সরাসরি এখন ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি আজকে যে গল্পটি শেয়ার করব এটি আসলে আমি কালেক্ট করেছি আমার একজন রিলেটিভের কাছ থেকে। তো গল্পটা একটা মানে পিশাচ টাইপের একজনকে নিয়ে একটা ঘটনা, যে হচ্ছে কোনো বেবি কনসেপ্ট করলে, মানে আমার ওই রিলেটিভের বেবি কনসেপ্ট করলে বেবিটা কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো ঘটনাটা ভাই আমি শুরু করছি এখন। ঘটনাটা হচ্ছে এইভাবে, ওই আপুটা হচ্ছে 2-3 মাসের, উনি হচ্ছে কনসেপ্ট করে, ওনার যখন বেবি হয় কনসেপ্ট করে, তো ওনার একটা গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানে যেহেতু গায়ে হলুদ ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল যে অনুষ্ঠানটা শেষ করার জন্য। তো রাত 12টা-1টার দিকে ওরা হচ্ছে যখন গ্রাম থেকে শহরের দিকে মুভ করে, তো গ্রামে নর্মালি হচ্ছে ভাইয়া আপনার মানে প্রধান বাহন হচ্ছে ভ্যান। তো ভ্যানে ওরা হচ্ছে যখন মুভ করে, তো মাঝে একটা বাজার ছিল, ওই বাজারে আসলে ওই আপুটা ওনার হাজবেন্ডকে বলে যে বাসার জন্য কিছু শুটকি মাছ কেন। তো তখন আসলে ওই ভ্যানওয়ালা বলতেছিল যে এরকম আসলে শুটকি মাছ না নেওয়াটাই বেটার হবে। তো আসলে ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি ছিল, আবার হচ্ছে দুজন অনেক শিক্ষিত ছিল। তো শুটকি মাছ কেনার জন্য ভ্যানওয়ালাকে বলে যে আপনি একটু দাঁড়ান, আমরা কিছু শুটকি মাছ কিনবো। তখন ভ্যানওয়ালা ওদেরকে মানা করে যে আসলে এত রাতে শুটকি মাছ নিয়ে বাড়ি যাওয়া ঠিক হবে না, আর যেহেতু আপনি একটু বেবি কনসেপ্ট করছেন তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি থেকে যেহেতু আসছে এবং দুজনে অনেক পড়াশোনা করে, মানে পড়াশোনা যেহেতু যারা ভাই একটু বেশি শিক্ষিত বা পড়াশোনা করে তারা আসলে প্যারানর্মাল জিনিসগুলো ট্রাস্ট করে না ওইভাবে। ওরা আসলে ভ্যানওয়ালার কথাটা ওইভাবে মাথায় না নিয়ে ওরা কিছু শুটকি মাছ কেনে। শুটকি মাছ কেনার পর ভাই বাসায় যায়। বাসায় যাওয়ার পর নর্মালি হচ্ছে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে ওই দিন ঘুমিয়ে পড়ে। তো ঘুমের মধ্যে হুট করে ওই আপুর হাজব্যান্ড উনি হচ্ছে ওনার গভীর রাতে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি দেখে যে ওনাদের একটা ড্রেসিং টেবিল ছিল, ওই ড্রেসিং টেবিলের পাশ থেকে আপনার হচ্ছে যেরকম ভাইয়া আয়নায় যদি কেউ আপনার নখ দিয়ে হচ্ছে আঘাত করে যেরকম একটা শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে, কিন্তু ওনাদের জানালাটা কোনো ধরনের আয়না নেই, নর্মাল কাঠের জানালা ছিল ওদের। তো ওরা আসলে একটু অবাক হয়, ওনার বউকেও ডাকে যে এরকম দেখো এরকম কেন শব্দ হচ্ছে। তো একটু পরে উনি যেটা বুঝতে পারে যে শব্দটা আসলে ওনার আয়না থেকে আসতেছে, মানে ওনার যে আয়নাটা ওখান থেকে কেউ শব্দ করতেছে। উনি সাহস করে যখন লাইট জ্বলাতে যাবে তখন দেখে একটা অবয়ব আয়নার মধ্যে দেখা যাচ্ছে এবং খুব বাজেভাবে ওনার দিকে দেখে মানে একটা বিকট হাসি দিচ্ছে। তো উনি আসলে সাথে সাথে লাইটটা অন করে, আর লাইটটা অন করার পর আসলে কিছুই দেখতে পারে না। উনি মনে করে যে আসলে অনেক টায়ার্ড ছিল, আজকে বিয়ে বাড়িতে অনেক ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা ওনার একটা কোনো ভুল হতে পারে। তো ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো কিছু হয় না। তো তার পরের দিন রাসেল ভাইয়া যে ঘটনাটা হয় সেই ঘটনাটা হচ্ছে যে এরকম গভীর রাতে হুট করে ওনাদের পুরা রুমটা হচ্ছে শুটকির গন্ধ হয়ে গেছে, মানে পুরা রুমটা শুটকির গন্ধ করতেছে। যেরকম রাসেল ভাই আমরা হচ্ছে শুটকি খাওয়ার আগে কিন্তু নর্মালি একটু ভেজে নিই, তো ভেজে নেওয়ার সময় যে স্মেলটা আসে ঠিক ওই রকম স্মেল দিয়ে পুরো রুমটা ভরে গেছে। তো এখন উনি আসলে ভাবে যে শুটকির গন্ধ কেন আসতেছে, এইভাবে তো শুটকির গন্ধ আসার কথা না। ইভেন একটু পরে ওই ভাইয়াটা লক্ষ্য করে যে ওনার রান্নাঘরে কেউ একজন কিছু খাচ্ছে, যেরকম এক্সাম্পল হচ্ছে ভাইয়া একটা বিড়াল যদি কাটা খায় বা অন্য কিছু খায় যেরকম একটা মচমচ শব্দ হয়, ওরকম মচমচ শব্দ হচ্ছে। উনি সাহস করে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে লাইটটা অন করার পর দেখে যে ওনার রান্নাঘরের যে বয়মটা ছিল যেখানে শুটকি ছিল ওখান থেকে বেশ কিছু শুটকি বের করা। এবং মানে সবচেয়ে আশ্চর্য জিনিস যেটা হচ্ছে ভাইয়া, ওই শুটকিতে মানে শুটকিটা কেউ খেয়েছে, মানে শুধু শুটকির মাথাগুলো পড়ে আছে, মাছের মাথাগুলো পড়ে আছে শুটকির, বাট বাকি অংশটা কেউ খেয়ে ফেলেছে। তো উনি আসলে এই জিনিসটা এবার একটু ভয় পায়, বাট ওনার বউ যেহেতু অন্তঃসত্ত্বা তো উনি আসলে
আর কিছু বলে না, যে ওকে জানানোর দরকার নাই, ব্যাপারটা আমি হাইড করি। তো পরদিন উনি গ্রাম থেকে একজনকে নিয়ে এসে ওনার বউয়ের টেক কেয়ার করার জন্য। তো তার পরের দিন রাসেল ভাইয়া ওনার বউ যে স্বপ্নটা দেখে, ওনার ওয়াইফ, সেটা হচ্ছে যে মানে উনি একটা নদীর চরে দাঁড়ায় আছে এবং আশেপাশে অনেকগুলো শুটকি, এবং মনে হচ্ছে কি পাশ থেকে কেউ ওনাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে ইনি আসলে ওটা বুঝতে পারতেছে না। তারপর ওনার আসলে তার কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হাজব্যান্ডকে উনি ফোন দেয়, যেহেতু ওনার বাসা গেস্ট আসছে, উনি পাশের রুমে ছিল, যে এরকম আমার ভয় লাগতেছে, আসলে তুমি আমার কাছে আসো, আজকে আমার সাথে থাকো, আমার একটু ভয় লাগতেছে। ওনার হাজব্যান্ড আসে, আসার পর যখন ওরা আবার ঘুমিয়ে যায়, তার কিছুক্ষণ পর ভাইয়া আপুটা আবার স্বপ্ন দেখে যে একটা পিশাচ টাইপের খুব বাজে আকৃতি একটা লোক ওনাকে স্বপ্নে বলতেছে যে আমি যেভাবে মাথাগুলা মোচড় দিয়ে দিয়ে শুটকিগুলা খেয়েছি, ঠিক সেভাবে আমি তোর বাচ্চাটাকেও খাবো। তো স্বপ্নটা দেখার সাথে সাথে উনি খুব ভয় পেয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে ওনার হাজব্যান্ডকে সব কিছু খুলে বলে। ওনার হাজব্যান্ড তখন বলে যে ঠিক আছে, সমস্যা নাই, সকালটা হোক, তারপর দেখা যাক কি হয়। তো এখানে ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পরদিন সকালবেলা এমনি ভাই নর্মালি আমরা যদি কোনো বাচ্চাকে বা মানুষকে যখন গলা টিপে ধরি, যেরকম হাত পা অনেক ছড়াছড়ি করে, ওনার বাচ্চাটা পেটের মধ্যে ওরকম হাত পা অনেক ছড়াছড়ি করতেছিল। এবং এটা আসলে যে মাটা গর্ভবতী হয় উনি কিন্তু বুঝতে পারে বাচ্চা যখন মুভ করে বা নড়াচড়া করে, তো একটু মানে আশ্চর্যজনকভাবে নড়াচড়া করতেছিল এবং ওনার পেটে এমনভাবে লাথি দিচ্ছিল, ওনার খুব ব্যথা লাগতেছিল। তো উনি সাথে সাথে ওনার হাজব্যান্ডকে কল করে, ওনার হাজব্যান্ড অফিস থেকে চলে আসে, এমার্জেন্সিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ভাইয়া ওনার বাচ্চাটা আসলে ডেড ছিল। এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বাচ্চাটার গলার ডান পাশে একটা অনেক ক্ষতর একটা দাগ, মানে মনে হচ্ছে যে কেউ গলা টিপে বা কোনো আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো এরপর রাসেল ভাইয়া ওরা আসলে ওই বাসায় আর আসলে ওইভাবে থাকতে চায় না, মানে ওদের ধারণা যে হয়তো বা বাসার কোনো প্রবলেম। তো উনি নেক্সট উনি যখন আবার কনসেপ্ট করে, উনি প্ল্যান করে যে আসলে এবার গ্রামের বাড়িতে রেখে দেবো। তো ওনার ওই আপুর হচ্ছে গ্রামের বাড়িতে উনি চলে যায়। ওনার তখন 6-7 মাস চলতেছিল বেবি কনসেপ্ট করার। ওইখানে রাসেল ভাই আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাত এরকম 2টা-3টার সময় ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওনার মাকে ডাকে যে মা তুমি ওঠো, আমি হচ্ছে ওয়াশরুমে যাব। তো ওনার মা আসলে অনেক ঘুমেছিল, তখন বলতেছে যে তুই লাইটটা অন করে তুই উঠ, আমি যাচ্ছি। তো উনি যখনই লাইটটা অন করছে, মানে অন করতে যাবে, উনি যখন বিছানা থেকে ওঠে সাথে সাথে একটা গরম হাওয়া ওনার সাথে উঠে মানে ওনাকে এইভাবে বলে যে তোর কি ধারণা যে এবারও তুই তোর বাচ্চাকে খুব ভালো মতো পাবি, এটা বলে ওনাকে একটা জোরে ধাক্কা দেয়। উনি খাট থেকে খুব জোরে পড়ে যাওয়ার পর ভাইয়া ওনার আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য এবার ওনারা আসলে খুবই কষ্ট পায় এবং বাসায় হুজুর টুজুর ডাকানো হয়। তো হুজুরটা তখন বলে যে আসলে ওই আপনারা যে শুটকি নিয়েছিলেন তখন একটা খারাপ জিন পজেস্ট করে ওনাকে, এবং ওই জিনটা মূলত উনি এই ধরনের কাজগুলাই করে, বাচ্চা নষ্ট করে। তো ওরা আসলে এই জিনগুলো এই কাজগুলো এইটা। তো ওরা ঘর টর ভাইয়া সব কিছু বন্ধ করে দেয়। নেক্সট বার উনি আবার কনসেপ্ট করার পর সবাই খুব মানে সচেতন, একদম খুব কেয়ারলিভাবে। তা 8 মাস কাছাকাছি হবে ওনার হচ্ছে মানে বেবি বয়স হবে, এরকম 8 মাস হবে, পেটে থাকে বেবি ওনার। তো ওই সময় রাসেল ভাইয়া এরকম আবার রাত্রিবেলা গ্রামে ওয়াশরুমে যায়। তো এরকম ওনার সাথে 2-3 জন ছিল। তো উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে তখন হুট করে ভাই গভীর রাতে একটা বিড়াল ওনার পায়ের নিচে এসে এমনভাবে ওনার মানে বিড়ালের, যেহেতু ভাই বিড়ালের হচ্ছে দেহ তো অনেক নরম পিচ্ছিল, তো ওনার ওই যখন পায়ে পড়ে উনি স্লিপ করে আবার খুব বাজেভাবে পড়ে যায়। বাজেভাবে পড়ে যাওয়ার পর ওনাকে আবার উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং ওখানে ওনার ব্লিডিং হওয়া শুরু করে। তো উনি আবার হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর আসলে রাসেল ভাইয়া ওইখানে ওনার সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়, ওখানে ওই সেম আবার বাচ্চাটা মারা যায় এবং ডাক্তার বলে যে নেক্সট টাইম আপনার আসলে আপনি বেবি কনসেপ্ট করতে পারবেন কিনা এটা আসলে আমরা শিওর বলতে পারতেছি না, কারণ আপনার বেবি কনসেপ্টের যে ওগুলো ছিল ওইগুলো অনেকটা এখন ওইভাবে হয়তো বা কাজ নাও করতে পারে। তো এরপর ভাইয়া হচ্ছে ওরা অনেক ডাক্তার দেখায় বা অনেক হচ্ছে কবিরাজ দেখায়। তো এইটা ওদের ঘটনা হচ্ছে ভাইয়া প্রায় 10-12 বছর হচ্ছে। ওরা এখনও ওই আপুটা আপনার ভাইয়া কোনোভাবে মানে বেবি কনসেপ্ট করতে পারেনি। তো ওরা রিসেন্ট হচ্ছে 1 বছর আগে একটা এতিমখানা থেকে বাচ্চা
হচ্ছে নিয়ে দত্তক নিয়ে ওরা লালন পালন করতেছে। বাট জিনিসটা ভাই অনেক দুঃখজনক, আমার অনেক খারাপও লেগেছে জিনিসটা। এবং উনি যখন আমার সাথে গল্পটা করতেছিল খুব কান্নাকাটি করতেছিল, আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে এই গল্পটা শুনেছি, কারণ উনি যখন এই জিনিসগুলো আবার রিমাইন্ড করে ওনার খুব খারাপ লাগে। এবং এই গল্পটুকু আমাকে বলতে উনি 1 ঘন্টার উপরে লাগিয়েছিল, কারণ উনি বলতে পারতেছিল না, কারণ একটা সন্তান তো সন্তানের সবারই, এখন সেটা পেটে থাক আর করুক, নষ্ট হলে সবারই খারাপ লাগে। তো এই ছিল ভাই আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও, এবং আশা করছি যে এই ঘটনা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। তো আজকে আমরা কয়টা ঘটনা শুনবো আসলে রাকিব? ভাইয়া আমার কাছে আজকে একটাই ছিল, আমার কাছে আর ঘটনা নিয়ে আজকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাকিবের ঘটনা আমরা শুনলাম, আশা করছি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে ইমেইল করতে পারেন। ঠিক একইভাবে আমাদের ফেসবুক পেজের সাথেও আপনি কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/wasel.shathir। আশা করছি পুরোটা সময় আমাদের সাথে এনজয় করছেন আপনারা। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. তুমি Good.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমি বলছিলাম যে আজকের এপিসোডটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এপিসোডে অনেক দিন পরে আমি অনেক পুরনো একটা ফ্লেভার পাচ্ছি যে আমাদের যারা স্টুডিওতে যারা আছেন তারা নিজেরা ঘটনা শেয়ার করছেন এখানে বসে বসে। এটা একটা অন্যরকমের ফিলিং, আপনারা সবাই জানেন। এবং আমরা অলরেডি আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি টবি যা কিছু আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে এই মুহূর্তে আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে ইচ্ছা করছে যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের খুবই পছন্দের, যার অলরেডি 2টো ফিল্ম রিলিজ হয়েছে এবং খুবই ট্যালেন্টেড তানভি তুষার। তো তানভি তুষারের একটা ঘটনা আমরা আজকে শুনবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে আমরা তানভি তুষারের কাছে শুনে আসি তার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে এক ভাইয়া শেয়ার করছে, কিন্তু উনি তার নাম এবং ঠিকানা বলতে নিষেধ করছেন। তো ঘটনাটা 1980 অথবা 81 সালের ওইদিকে হবে, একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো ওই গ্রামটাতে উনি পড়ালেখা করতেন তখন হাই স্কুলে। তো উনি যে রাস্তা দিয়ে স্কুলে যেতেন এবং স্কুল থেকে ফিরতেন যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ছিল একটা খালের পাশ দিয়ে। তো ওই ছোট্ট একটা খাল এবং এক পাশে ছিল ধানের জমি। আর ওই খালটা এঁকে বেঁকে যাওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় পুরাতন কিছু কালভার্টের মতো দেয়া হয়েছিল ওই সময়ে। তো এই কালভার্টগুলো একটু রাস্তা থেকে উঁচু, আবার কালভার্ট পরে আবার রাস্তাটা একটু নিচু হয়ে যায়। সামনে কি আছে এটা দেখা যায় না কালভার্টের কারণে। তো উনি সাইকেল নিয়ে তখন যাতায়াত করতেন ওই সময়টাতে। ওনাদের একটা পুরাতন সাইকেল ছিল, সেই সাইকেলে। তো উনি যখন একদিন সাইকেল নিয়ে স্কুলে গেছেন এবং স্কুল থেকে ফেরার পথে উনি ওনাদের সহপাঠী ছিল তাদের সাথে ক্রিকেট খেলে আসতে অনেক লেট হয়ে যায়, রাত হয়ে যায়। তো উনি রাত্রেবেলা বাজারে আসে, যে চিন্তা করে যে কারোর সাথে সে বাজার থেকে বাড়িতে চলে আসবে, কারণ ওই খালটার পাশে আর কোনো বাড়ি ছিল না, একদম প্রায় 2 কিলোমিটার রাস্তা পুরোটাই খাল ছিল। তো উনি বাজারে আসার পরে সেই দিন কাউকে দেখতে পায় না, কারণ ওই দিন আকাশটা অনেকটা মেঘলা ছিল, এই কারণে বাজারে কাউকে দেখতে পায় না। তো উনি ভাবে যে ঠিক আছে, যেহেতু সাইকেল আছে আমার কাছে, আমি খাল পার দিয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো উনি তখন ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসা শুরু করে। আসার একটা পর্যায়ে উনি যখন প্রথম কালভার্টটা পার করার পরে উনি দেখে যে ওনার পিছনে, মানে সাইকেলে মনে হচ্ছে একটা ভারী কিছু, যেমন সাইকেলের পিছনে কোনো ধানের বস্তা বা চালের বস্তা নিয়ে আসলে যেরকম ভারী অনুভব হয়, এইরকম একটা ভারী কিছু মনে হচ্ছে যে ওনার সাইকেলের পিছনে বসে আছে বা কিছু একটা রাখা আছে, এরকম উনি ফিল করতেছেন। তো প্রায় অনেক জোরে সাইকেল চালাতে হচ্ছে, কিন্তু সাইকেল সামনের দিকে ওই তুলনায় আগাচ্ছে না। একটা পর্যায়ে উনি খেয়াল করে যে ওনার সাইকেলটা আরো বেশি স্লো হয়ে গেছে এবং একেবারেই সামনের দিকে আর আগানো যাচ্ছে না।
তো একটা পর্যায়ে উনি সাইকেল থেকে নেমে পড়ে, নেমে পিছনে তাকায় যে না আসলে সাইকেলের পিছনে কিছু নেই, একদম সব কিছুই স্বাভাবিক। উনি যখন সাইকেলটা হাত দিয়ে ঠেলে সামনের দিকে নিচ্ছিল তখন স্বাভাবিক চলছিল, তখন আর কিছু নেই। কিন্তু উনি যখনই সাইকেলে উঠে আবার একটু জোরে সাইকেল চালানো শুরু করে তখনই দেখে যে পিছনে সেম অবস্থা, তার সাইকেলের একদম অনেক ভারী হয়ে গেছে এবং সাইকেল কোনোভাবেই সামনের দিকে আগানো যাচ্ছে না। তো এইভাবে একটু আসার পরে উনি ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হয়ে যায় যে সাইকেলের কি সমস্যা হলো। তো উনি তখন পরের আরও একটা কালভার্টে চলে আসে এবং কালভার্টে আসার পরে উনি কালভার্টের উপরে দাঁড়ায় কিছুক্ষণ। দাঁড়ানোর পরে হঠাৎ সামনে দেখে যে কালভার্টের নিচে রাস্তা থেকে একটা ছাগল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে কালো একটা ছাগল। স্বাভাবিক দেখা যাচ্ছে ছাগলটা, উনি ভাবে যে হয়তো গ্রামের থেকে কারো ছাগল রাতে বা মানে ঘরে না উঠে সে হয়তো দিগ্ভ্রান্ত হয়ে রাস্তায় চলে আসছে। তো উনি কি করে সাইকেলটা ঠেলে নিয়ে সেই ছাগলটার দিকে যায়, যে ছাগলটা সে সামনের দিকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। এরপরে দেখে যে ছাগলটার কাছে উনি যতই জোরে যায় কিন্তু ওই দূরত্বটা কখনোই কমে না, ছাগলটা সেম দূরত্ব রেখে ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো একটা পর্যায়ে উনি ভাবে যে তাহলে আমি সাইকেলে উঠে ছাগলটাকে ধরে ফেলি। তো উনি আবার সাইকেলে উঠে সাইকেলটা যখন চালাতে শুরু করে তখন আর ওই ভারটা উনি অনুভব করে না সাইকেলে, উনি জোরেই চালাইতে পারে। কিন্তু হঠাৎ দেখে যে ছাগলটা ওনার দিকে ঘুরে যায় রাস্তার মাঝপথে। তো ঘুরে যাওয়ার পরে ছাগলটা যেটা করে ওনার দিকে তেড়ে আসে সাইকেলের দিকে। তো ছাগল সাধারণত এই ধরনের আচরণ করে না, খুব শান্তশিষ্ট প্রাণী। তো উনি ব্যাপারটা নিয়ে বেশ অবাক হয়ে যায় যে ছাগল এইভাবে তেড়ে আসতেছে কি জন্য। তো এর একটু পরেই ছাগলটা একদম এক দৌড়ে এসে ওনার সাইকেলের সাথে মাথা দিয়ে একটা বাড়ি দেয়, দেওয়ার পরে উনি খালের মাঝে পানিতে পড়ে যায় সাইকেল সহ। তো উনি তখন রাত্রেবেলা ওইভাবে গা ভেজা অবস্থায় খাল থেকে উঠে আসে এবং সাইকেলটা নিয়ে উনি তখন বাড়িতে চলে আসে। তো এই ব্যাপারটা কাউকে ওইভাবে বলে না যে কি হয়েছে, ওনাকে বলে যে তুমি খাল মানে আসতে এরকম ভিজলে কেন, তো বলে যে আমি সাইকেল নিয়ে অন্ধকারে খালে পড়ে গেছিলাম, কিন্তু এই ব্যাপারটাও নিয়ে বলেন। তো এরপরে যেটা হয় ওনার একটা চাচি আছে, তার বেবি ছিল একটা, বেবির বয়স প্রায় 4 মাসের মতো তখন। তো ওই সময়ে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়, সেটা হচ্ছে যে বাড়ির পাশে ওনাদের একটা বিশাল বাঁশঝাড় ছিল। তো কয়েকটা বাড়ির পাশে ওনাদের বাড়িটা ছিল একটা কর্নারে এবং একটা পুকুর ছিল, ওই পুকুরের পাড়ে ছিল বিশাল একটা বাঁশঝাড় এবং একটা তেঁতুল গাছ ছিল। তো ওই তেঁতুল গাছে ওনারা যেটা খেয়াল করতো যে মাঝরাত্রে মনে হচ্ছে যে ওই বাঁশঝাড় থেকে একটা ঝড় শুরু হয় এবং সেটা তেঁতুল গাছে যে থেমে যায়। তো এই ঝড়টা অন্যদিকে আর কোথাও হয় না, শুধু ওনাদের বাড়িতেই হয় এবং মাঝরাত্রেই বাতাসটা হয় এবং ওনারা বুঝতে পারে ব্যাপারটা। তো একদিন যেটা হয় যে ওনার কাকি যে চাচি যে ছিল উনি রাত্রে ঘুমিয়ে আছে বেবি পাশে নিয়ে, হঠাৎ খেয়াল করে যে রুমের মধ্যে একটা খসখস শব্দ হচ্ছে। তো ওই সময় তো ভাই এইভাবে কারেন্ট ছিল না গ্রামের বাড়িতে, ওই হারিকেন জ্বালায় রাখতো এবং আলোটা অনেকটা কম করে রাখতো, যেহেতু ছোট বাচ্চা ছিল একবারে না নিভাই কমায় রাখতো। তো ওই কম আলোতে উনি যেটা দেখে যে একটা কালো অবয়ব লোমশ প্রকৃতির বড় কিছু একটা, সেটা ওনাদের যে জানালা ওই জানালা দিয়ে ভিতরে ঢোকে রুমের, এবং ঢুকে রুমের ওনাদের খাটের পাশে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাফালাফি করতে করতে চলাচল করে। তো ওই চাচি তখন চিন্তা করে যে এইটা আবার কোন প্রাণী, এইরকম প্রাণী তো গ্রামে সাধারণত থাকে না। তো উনি তখন কি করে ওই হারিকেনের আলোটা বাড়ায় দেয় এবং বাড়ায় দেওয়ার সাথে সাথে ওই প্রাণীটা এক লাফে ওনাদের জানালা দিয়ে আবার বাইরে চলে যায়। এবং ওই যাওয়ার পরে উনি দেখে যে জানালার ওনাদের হচ্ছে কাঠের কিছু শিক দেয়া ছিল জানালায় এবং 4-5টা শিক ওখানে ভেঙে যায়। ওই শিকগুলো ঠিক ছিল ওনারা ঘুমানোর আগ পর্যন্ত, কিন্তু ওই প্রাণীটা বের হয়ে যাওয়ার পরে ওই শিকটা ভাঙা। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায় যে গ্রামে এই সময় এইরকম কোন প্রাণী আসলো যেটা এইরকম ঘরে ঢুকে জানালার শিক ভেঙে বের হয়ে গেল। তো ব্যাপারটা নিয়ে ওই বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে। তো তখন ওনারা বাড়ি পাহারা দেওয়া শুরু করলো যে আসলে কোন প্রাণী আসে। আর তখনই ওনারা খেয়াল করে যে ওই ঝড়টার সময় ওই একটা প্রাণী ওই বাঁশঝাড়ের মাথা থেকে নেমে ওই তেঁতুল গাছের মাথায় যেয়ে ওঠে, মানে মাটি দিয়ে নেমে যায় গাছে উঠে যায়, আর তখনই এই ঝড়টা হয়। তো এই ব্যাপারটাতে বেশ ভয় পেয়ে যায় ওনারা। তো ওনারা কি করবে এটা বুঝতে পারতেছিল না। একটা পর্যায়ে উনি একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর আসার পরে ওনাদের জানায় যে এই বাড়িতে খারাপ কোনো একটা জিন চলে আসছে, কিন্তু কিভাবে আসছে বা কেন আসছে এই ব্যাপারটা উনি জানে না, উনি বলতেও পারে না। তো উনি বলে যে এই জিনটা হয়তো কোনো ক্ষতি করতে পারে আপনাদের, তো আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, তাহলে হয়তো আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ওই হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যায়, কিন্তু
এর 4 দিন পরে আবার সেই সেম সমস্যা শুরু হয়ে যায়। এবং তারপরে ওই হুজুরকে যখন ডাকা হয় তো তখন হুজুর বলে যে এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, আপনারা ভালো একজন হুজুরের কাছে যান, তিনি হয়তো সমাধান করতে পারে। তো ওনারা এলাকায় একটা ভালো হুজুর খোঁজা শুরু করে দেন। এরপরে যেটা হয় 3 দিন পরে ওই মহিলা, উনি চাচি, উনি হচ্ছে বেবিটা পাশে নিয়ে বসে রান্না করতেছে রাত্রেবেলা। তো রান্না করতেছে, এর মধ্যেই হঠাৎ উনি খেয়াল করেন যে ওই সন্ধ্যার সময়ে ওই বাঁশঝাড়ের উপরে ওই প্রাণীটাকেই সে আবার দেখতেছে, এবং ওই প্রাণীটা এক বাঁশঝাড়ের মাথা থেকে অন্য বাঁশঝাড়ের মাথায় লাফ দিয়ে যাচ্ছে, এবং বাঁশগুলো একদম মাটির সাথে লেগে যাচ্ছে এই লাফালাফিতে। হঠাৎ একটা ঝড়ের মতো শুরু হয়ে যায়। তো উনি, ওই মহিলা হচ্ছে গাছের পাতা দিয়ে ভাইয়া আগুন জ্বালাচ্ছিল চুলায়। তো হঠাৎ ওই পাতাগুলো একদম উড়ে ওনার চোখে মুখে চলে যায়। আর এই সময়ের মাঝেই উনি দেখে যে পাশে আর বেবিটা নেই যেখানে শোয়াই রাখছিল। তো তার মধ্যেই বাড়িতে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যে বাবুটা হারাই গেছে। সবাই বের হয় যে কিভাবে হারাই গেল। তো উনি বলে যে এই অবস্থা। তো বলে এইটা তো কোনো কথা না, বাতাসে তো এইরকম করে বাবু উড়ায় নিয়ে যাওয়ার কোনো কথা না। তো তখন তারা লাইট, তারপরে হারিকেন, এগুলো নিয়ে আশেপাশে খোঁজা শুরু করে দেয়। তো খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তারা ওই বেবিটাকে পায় না। এরপরে ওই তেঁতুল গাছের একটা ডালে দেখে যে বেবিটা হাত পা ছড়ানো অবস্থায় ডালের উপরে শুয়ে আছে, মানে ভাইয়া হাত পাগুলো নিচে এবং ওই বেবিটা উপর হয়ে ওই ডালের উপরে পড়ে আছে। তো ওনারা বেশ ভয় পেয়ে যায় যে বেবি এভাবে কেন আছে। তো একজন গাছে উঠে বেবিটাকে হাতে নেয়। তো হাতে নেওয়ার পরে দেখে যে একদম ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে, আর চোখগুলো বের হয়ে আছে, এবং মনে হচ্ছে যে রক্ত শূন্য হয়ে আছে, সাদা ফ্যাকাশে, যে শরীরে কোনো রক্ত নেই, এবং বেবিটা মৃত ছিল ওই তখন গাছে যখন পায় ওনারা। তো তারপরে ওনারা ভাবে যে হয়তো এই সমস্যাটা এখানে শেষ হয়ে গেছে। তো বেবিটাকে কবর দেওয়ার পর থেকে ওনাদের পাশের বাসার আরও একজন, তার রাত্রেবেলা তারও একটা ছোট বেবি ছিল 7 বছরের। তো ওই 7 বছরের বেবিটাও হারানো শুরু হয়ে যায়। তখন ওনারা দেখে যে বেবিটা ঘুমন্ত অবস্থায় ঘরের এক কোণে মেঝেতে পড়ে আছে, এবং ওই 7 বছরের বেবি যেহেতু অনেক কিছু বলতে পারে, ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি ওইখানে গেলে কিভাবে। তো বলে যে আমি কিছু জানি না, হঠাৎ আমার মনে হয় যে কেউ এসে আমার হাত ধরে টানতেছে এবং আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, তারপরে আর আমি কিছু বলতে পারি না। তো তারপরে ভাবে যে তাহলে তো এই বেবিটারও সমস্যা এরকম হইতে পারে। তো তখন ওনারা একটা হুজুরকে ডেকে আনে ওখানকার। তো ওই হুজুর এসে বলে যে এই সমস্যাটা আসলে বাচ্চা খেকো নামে ওনারা বলে আর কি, যে এটা একটা বাচ্চা খেকো জিন ছিল। তো সে এইভাবে ওই যে ছেলেটা সাইকেল নিয়ে আসতেই সমস্যাটাই পড়ছিল, ওই ছেলেটার সাথে ওই খালপাড় থেকে সে এই বাড়ি পর্যন্ত আসে, যে ছোট এই বাচ্চাটার কারণে। তো তারপরে থেকেই এই বাড়িতে আসে, এবং এই আশেপাশের যত বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে সে এইভাবে খেয়ে ফেলবে আর কি, রক্ত খেয়ে ফেলবে। তো তারপরে ওনাকে বলা হয় হুজুরকে যে এইটার একটা সমস্যার এই সমাধান করে দেন। তো তারপরে ওই হুজুর বলে যে ঠিক আছে, এইটার একটা সমস্যার সমাধান করা যাবে, কিন্তু এর জন্য একটা খাসি জবাই দিতে হবে। তো তারপরে একটা খাসিকে নিয়ে ওই যে প্রথম ওই ছেলেটা যে সাইকেল করে নিয়ে আসছিল, সেই ছেলেটা ওই যে তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছের নিচে ওই খাসিটা রেখে আসে রাত্রেবেলা। তো রেখে আসার এক পর্যায়ে যেটা হয় যে ওই ছেলেটা আসার সময়ে দেখে যে খাসিটা অনেক চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু ওই ছেলেকে বলছিল যে পিছনে তাকানো যাবে না। এবং একটা সময়ে এমন মনে হলো যে খাসিটা এত একটা জোরে চিৎকার দেওয়ার পরে সেই ছেলে দৌড়ে বাড়িতে চলে আসে। এরপরে সকালবেলা তারা যায়, যে দেখে যে খাসিটা ওখানেই পড়ে আছে, কিন্তু খাসিটার রক্ত শূন্য, ওই রক্ত নেই খাসির মধ্যেও, ওইভাবেই খাসিটা ওখানে মরে পড়ে আছে। তো এরপরে ওই হুজুর হচ্ছে একটা বোতলে করে কিছু একটা পানি ওইখানে ছিটে দেয়, দেওয়ার পরে বলে যে আজকে থেকে এইখানে আর কোনো এই গ্রামে সমস্যা হবে না, তবে এটাকে আমি পুরোপুরি নষ্ট করতে পারি নাই, এ হয়তো আবার অন্য কোনো জায়গায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে।